শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই নেটওয়ার্ক হসপিটাল। একজন নারীর জীবনে বোধহয় সবচেয়ে আনন্দজনক মুহূর্তের একটি হচ্ছে যখন তিনি শুনতে পান তিনি গর্ভধারণ করেছেন। কিন্তু এই আনন্দজনক মুহূর্তটিও কখনো কখনো বিষাদময় হয়ে যেতে পারে নানান ঝুঁকির কারণে। আমরা আজকে জানার চেষ্টা করব গর্ভাবস্থার উচ্চ ঝুঁকিগুলো কী কী এবং কিভাবে এই ঝুঁকিগুলোকে আমরা পরিহার করতে পারি, এড়িয়ে চলতে পারি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, কারণ ও প্রতিকার। এ বিষয়ে কথা বলার জন্য আমরা এমন একজনকে আমাদের মাঝে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে কাজ করছেন। তিনি বাংলাদেশি একজন চিকিৎসক এবং নারীর টানে তিনি দেশে ফিরে আসেন মাঝে মাঝেই, এবং দেশেও তিনি আমাদের যেই ডক্টর এবং যারা কাজ করছেন এই সেক্টরে তাদের সাথে নানান সহযোগিতামূলক কাজে লিপ্ত আছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে ডাক্তার রেহানা ইয়াসমিনকে। ডাক্তার রেহানা ইয়াসমিন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাওয়ার আগে আপনার ছোট্ট পরিচয় দিয়ে দিই। আপনি কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, নভেলস হসপিটাল, যুক্তরাজ্য। আপনি ফ্যাকাল্টি লিড অবস অ্যান্ড গাইনি, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, পিএইচএ, এবং আপনি উপদেষ্টা গ্লোবাল হেলথ প্রোগ্রাম, রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আপনাকে অভিনন্দন জানাই। এত চমৎকার নানান যেই পজিশন সেই সব জায়গায় আপনি কাজ করেছেন এবং এখনও কাজ করছেন, এবং যেটি শুরুতেই বলেছি যে বাংলাদেশেও কিন্তু আপনি ভীষণভাবে সম্পর্ক রেখেছেন এখানে আমাদের যে কমিউনিটি আছে তাদের সাথে। আমরা প্রথমে একটু জেনে নেব আপনার এই যাত্রাপথটি, বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন এবং যুক্তরাজ্যের যে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন সেগুলো সম্বন্ধে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য। আমি সৈয়দ সুলেমান মেডিকেল কলেজ থেকে 1993-তে পাশ করেছি এমবিবিএস। আর আমি কাজ করছি ইউকেতে ন্যাশনাল হেলথ সার্ভিসেস ইন 2003-তে। তো আপনি যেটা বললেন, আমি সবসময় চেয়েছি যে বাংলাদেশে কিছু করার জন্য। আমার মনে হয় যখন আমরা বাইরে থাকি তখন টানটা মনে হয় একটু বেড়ে যায় দেশের প্রতি। তো ওইটার জন্য আমি শুরু করেছিলাম আমার অ্যাক্টিভিটি ওই গ্লোবাল হেলথ প্রোগ্রাম রয়্যাল কলেজের থ্রুতে। ওখানে একটা বাংলাদেশ চ্যাপ্টার আছে, ওটাকে বলা হয় লিয়াজন কমিটি অফ বাংলাদেশ। আমি এটা চেয়ারপারসন ছিলাম প্রায় 9 বছর। এখন আমি ওদের অ্যাডভাইজারি কমিটিতে আছি। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশে কাজ করেছি। একটা ভেরি সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে আমরা করেছি, সেটা হচ্ছে এসেনশিয়াল গাইনি স্কিলস। সো আমরা একটা দেশ যেটা কম্পিট করতে হয়েছে রয়্যাল কলেজে প্রজেক্টটা নেওয়ার জন্য। তো ওখানে 3টা দেশ ছিল, একটা হচ্ছে বাংলাদেশ, একটা নাইজেরিয়া আর শ্রীলঙ্কা। তো আমরা বাংলাদেশে পাইলট প্রজেক্ট করেছিলাম 2015-16-তে। সেটা এখন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ICGDRB ওই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে কয়েকটা জায়গায়। সো ইটস এ ভেরি সাকসেস স্টোরি। তারপরে আমি প্ল্যানেটারি হেলথ একাডেমি থেকে অ্যাপ্রোচ মি, তখন আমি গত 2 বছর থেকে ওদের সাথে কাজ করছি। আমি হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির ফ্যাকাল্টি লিড। তো ওই বেসিক্যালি আমরা শুরু করেছি কিছু টিচিং ওয়েবিনার্স দিয়ে, যেটা ধরেন আমরা তো কাজ করি ওখানে NHS-এ মানডে টু ফ্রাইডে, উইকেন্ডে আমরা ওয়েবিনারগুলো বিভিন্ন টপিক্সের উপর হুইচ উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশের গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ানদের জন্য, ওটা দিয়ে শুরু করেছি। এখন ওটা এক্সপান্ড করছি। আমরা কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করেছি, যেখান থেকে বাংলাদেশি ডাক্তারদেরকে আমরা নিয়ে যাব ওখানে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য, সর্ট অফ ফেলোশিপ নিয়ে। তারপরে আমরা অলসো যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা ইনভলভ করছি, তাদেরকে আমরা কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছি ওদেরকে ইন্সপায়ার করার জন্য, সর্ট অফ ওদেরকে একটা ক্যারিয়ার গাইডেন্স দেওয়ার জন্য। সো ইট ক্যান বি UK, ইট ক্যান বি USA or any other country, ইভেন ওদেরকে ক্যারিয়ার গাইডেন্স দেওয়া, হাউ দে ক্যান ডেভেলপ দেয়ার ক্যারিয়ার ইন বাংলাদেশ ইটসেলফ। অনেক ধন্যবাদ ডক্টর রেহানা ইয়াসমিন। বিদেশে থাকছেন কিন্তু দেশের জন্য যে এত টান এবং এত কাজ করছেন এখানে, সেটি আমাদেরকেও আপ্লুত করছে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং এই মনোভাব সবার থাকুক সেটি আমরা চাইব। আমরা আমাদের আলোচনায় যাই, মূল আলোচনা যেটি আমরা কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, ইংরেজিতে আপনারা অনেক সময় হাই রিস্ক প্রেগন্যান্সি বলেন বিষয়টিকে। গর্ভধারণ যেটি আমি শুরুতে বলেছি খুব আনন্দের একটি খবর অনেক মায়ের জন্যই, সব মায়ের জন্যই প্রায়, এবং অনেক দম্পতি অপেক্ষা করে থাকেন যে কখন এই সংবাদটি তারা শুনবেন। কিন্তু এটি কখন ঝুঁকিপূর্ণ হয় এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আসলে কি বোঝায়? সো
মোস্ট অফ দ্য যারা প্রেগন্যান্সি যারা রিপ্রোডাক্টিভ এজের মহিলারা তারা খুবই হেলদি, সেই জন্য সবাই মনে করে এটা হচ্ছে গিয়ে ইটস নট ঝুঁকিপূর্ণ। সো ঝুঁকিপূর্ণ তখনই হয় যদি কারো প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে, যেমন ধরেন ডায়াবেটিস, ধরেন এপিলেপসি, হার্ট ডিজিজ। তখন যখন তারা প্রেগনেন্ট হয়ে যায় দে নিড স্পেশাল অ্যাটেনশন অ্যান্ড কেয়ার। কেন প্রেগনেন্সি নিজেই একটা বার্ডেন করতে পারে ওই ডিজিজটাকে মানে কমপ্লিকেটেড করার জন্য, অথবা সেই প্রি এক্সিস্টিং যে ডিজিজটা আছে, ধরেন কারো হার্ট ডিজিজ আছে, কারো ডায়াবেটিস আছে, সেটাও ইফেক্ট করে প্রেগনেন্সিকে, শুধু মাকে না বাচ্চাকেও। সো এই জন্য যারা আগে থেকেই জানেন তাদের কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, যেমন ধরেন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এপিলেপসি, অর ইট ক্যান বি এনি ডিজিজ, অথবা SLE যেটা ওনার অলরেডি ডায়াগনোস হয়েছে, যখন ওনারা প্রেগনেন্ট হবেন আই থিঙ্ক দে নিড টু সিক অ্যাটেনশন কোয়াইট আর্লি ফ্রম দ্য স্টার্টিং। আর এটা একটা ডাক্তার হিসাবেও আমাদের একটা সর্ট অফ রেসপন্সিবিলিটি আছে। মনে করেন আমি একজন মেডিসিন স্পেশালিস্ট আর আমার কিছু রিপ্রোডাক্টিভ এজের ইয়াং পেশেন্টরা আমার কাছে আছে, আমাদের মনে হয় তাদেরকে বলা উচিত যে যখন তুমি প্রেগনেন্ট হবে উই নিড টু লুক আফটার ইউ ভেরি ক্লোজলি। তখন মনে হয় সেটা যদি আমরা চিকিৎসকরা সবাই একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ওই প্রেগনেন্ট লেডিকে দেখাশোনা করি, দেন ইট উইল এফেক্ট লেস অন দ্য মাম আর বাচ্চার উপরে, because they needs little bit more close monitoring ওদের ডিজিজটা। তারপর প্রেগনেন্সি দে নিডস মোর আল্ট্রাসাউন্ড জাস্ট টু সি বেবি গ্রোথ কীভাবে হচ্ছে। ধরেন একজন মা যার ডায়াবেটিস আছে, ইটস বেস্ট দ্যাট প্রেগনেন্ট হওয়ার আগে তার ডায়াবেটিসটা কন্ট্রোল হোক বেটার ওয়েতে, অ্যান্ড দেন গেটস প্রেগনেন্ট, then her pregnancy will be less complicated than she যদি it was not controlled and then pregnant, it can affect the pregnancy itself, herself and the baby. So এই জন্য is very important যে যাদের pre-existing কোনো condition আছে যখন pregnant হচ্ছেন they should obstetrician কে দেখবে, as well as obstetrician and the medicine specialist, they should be in joint collaboration to look after that lady. আচ্ছা, অনেক সময় এটাও হয় যে ওনারা হয়তো জানেনই না যে ওনাদের কোনো এক্সিস্টিং ডিজিজ আছেন, আর অনেক সময় প্রেগনেন্সিতেই ওইটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, প্রেগনেন্সির জন্যই হয়তো কেউ কেউ ডায়াবেটিসটা ডেভেলপ করছেন। সো এই জন্য আমরা NHS ইংল্যান্ডে যেটা ফলো করা হয়, আমরা প্রেগনেন্সিতে অ্যাট দ্য স্টার্টিং উই ডু বুকিং হিস্ট্রি নেওয়া হয় প্রেগনেন্ট লেডিকে, এবং যদি দেখা যায় তার ইথনিসিটি লাইক সে এশিয়ান অরিজিন বা তাদের ওয়েট একটু অন দ্য হায়ার সাইড, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, তাদেরকে একটা টেস্ট করা হয় আর্লি ইন প্রেগনেন্সি টু চেক ওয়েদার দে গট দ্য কন্ডিশন অর নট। তো ওইভাবে স্ক্রিন করা হয়। আর যখন আমরা জানতে পারি যে আসলেই তার এই ডিজিজটা আছে, দেন উই লুক আফটার দেম ইন ডিফারেন্ট ওয়ে, ক্লোজলি মনিটরিং করি। ফর ইনস্ট্যান্স ডায়াবেটিস ইজ ভেরি প্রিভ্যালেন্ট আমাদের বাংলাদেশি আর এশিয়ান কান্ট্রিতে। যখন ইফ ইট ইজ আমরা ডায়াগনোস করার পর আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম আছে, ইট ইনভলভস একজন এন্ডোক্রাইনোলজিস্ট, অপটোমেট্রিশিয়ান, মিডওয়াইফ, তারপর ডায়েটিশিয়ান, সবাই মিলে ওকে অ্যাপ্রোচ করা হয় বা গাইড করা হয় কিভাবে কি ডায়েট খেতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, হাউ ক্যান শি লুক আফটার হারসেলফ বেটার ওয়ে, যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে। সো মেনি ইনিশিয়ালি ওরা হচ্ছে ডায়েট দিয়েই কন্ট্রোল করার চেষ্টা করা হয়, তারপরে না হলে স্লোলি মেডিসিন অ্যাড করা হয়। আর আমরা ব্যবস্থাপনার যে প্রসঙ্গটা, এটার এই জায়গাটা আমরা আরেকটু বিস্তারিত জানবো হয়তো আলোচনার একটু পরের দিকে, কিন্তু যেমন যেই কয়েকটি ডিজিজের কথা আপনি বললেন, যেমন ডায়াবেটিস আমাদের দেশে কিন্তু অনেক, এবং অনেক সময় একটা সংকট আমাদের দেশে একটু আলাদা করে আছে, সেটা হলো যে প্রেগনেন্সি, যেটা আপনি বলছেন, কারো যদি জানা থাকে যে আমার ডায়াবেটিস আছে বা অন্য কোনো অসুখ আছে, তাহলে আগে সে সেটা নিয়ন্ত্রণ করবে, তারপর সে প্রেগনেন্সিতে যাবে। এটি কিন্তু আপনার একটি খুব চমৎকার পরামর্শ। কিন্তু অনেক সময় কিন্তু এই ঘটনাটা সবসময় এরকম পরিকল্পনা মাফিক ঘটে না। আমরা যেটাকে সবসময় অনেক সময় বলতে পারি যে অপরিকল্পিত গর্ভধারণ, যেটা সেটিও হয়ে যেতে পারে। তাহলে এই যে সমস্যাগুলো, সেরকম পরিস্থিতিতে একজন মা আসলে কি করতে পারেন বা পরিবারের দায়িত্বটা আসলে তখন কি দাঁড়ায়?
সো এটা আপনি ঠিকই বলেছেন, অনেক সময় প্ল্যান্ড ওয়েতে সব কিছু হয় না। যদি কেউ প্রেগনেন্ট হয়ে যান বাট তার ডিজিজটা কন্ট্রোলে নাই, এটাতে কোনো অসুবিধা নাই অ্যাজ লং অ্যাজ উনি তাড়াতাড়ি অ্যাপ্রোচ করেন, কোনো ডাক্তারের সাথে পরামর্শ নেন, অবস্টেট্রিশিয়ানকে ইনভলভ করেন অথবা যাকে সে কোনো মেডিসিন স্পেশালিস্টকে দেখান, দেখে বলেন যে আমি প্রেগনেন্ট, অ্যান্ড দেন তখন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর অ্যাজ এ ফ্যামিলি আমাদের দেশের অনেক মহিলারাই হয়তো দে ফিল শাই টু অ্যাপ্রোচ। এখানে পরিবারের একটা বিশেষ ভূমিকা পালন আছে, ধরেন হাজব্যান্ড বা ফ্যামিলি, তারা ওইটা ব্যবস্থা যত তাড়াতাড়ি প্রেগনেন্সির একদম স্টার্টিংয়ে যদি সে কোনো একজন ডাক্তারের পরামর্শ নেন, obstetrician as well as obstetrician will then refer অথবা in collaboration with the medicine specialist, আমার মনে হয় যে pregnancy itself that can be managed very well rather than ওনারা গেলেনই না, সেটা তো কমপ্লিকেটেড হয়ে গেল। অ্যান্ড ওয়ান অফ দ্য কমপ্লিকেশন যেটা হতে পারে যে ইভেন দ্য প্রেগনেন্সি ক্যান বি মিসক্যারিড, সো একটা গুড নিউজ ইট উইল বিকামস এ ভেরি স্যাড নিউজ সাডেনলি। সো অ্যান্ড দ্য হোল প্রেগনেন্সি ওনাদেরকে রেগুলার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে, শুধু প্রেগনেন্সি না, এটা whole pregnancy it also affects the delivery and the also for the affects the baby সেই জন্যই। সো আই থিঙ্ক ইটস যদি হয়েও যায় যে না ইট ওয়াজ নট প্ল্যান্ড বাট স্টিল সামথিং ক্যান বি ডান সেটাই। এবং সেক্ষেত্রে মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি ডাক্তারদের কাছে যাওয়া যাবে এবং একটা পরিকল্পনার মধ্যে ঢোকা যাবে তত ভালো। সেটি মানে ইটস নেভার টু লেট, এটা হচ্ছে বিষয়, যদি আমি যত তাড়াতাড়ি আমি যাই। এটি আমরা যেই কারণগুলোর কথা বলেছেন, ডায়াবেটিসের কথা প্রসঙ্গ আসলো, এরপর হার্ট ডিজিজের কথা বলেছেন, আমাদের হৃদরোগের সাথে এর একটি ভালো সম্পর্ক। এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ, যেটি হাইপারটেনশন যখন মায়েদের হয়, এবং প্রি অ্যাক্লামশিয়া বলে যে একটি রোগ আছে, সেটিও কিন্তু বাংলাদেশে কিন্তু এটি অনেক, এবং পৃথিবীর অনেক দেশেই এটি আছে। উচ্চ রক্তচাপের যে প্রসঙ্গটা যেটা গর্ভাবস্থায় দেখা যায়, সেই সংকটটা কিভাবে একটু মোকাবেলা করা যায়, এবং অনেক সময় দেখা যায় যে মায়ের জীবনও ঝুঁকিপূর্ণ এবং যে বাচ্চাটার জীবনও ঝুঁকিপূর্ণ, এরকম এমার্জেন্সি সিচুয়েশনগুলোতে আসলে কি করণীয় যদি একটি জায়গায় বলেন। তো অনেকে হয়তো আগের থেকে জানেন যে ওনাদের ব্লাড প্রেশার আছেন, দেন সেম অ্যাপ্রোচ দে হ্যাভ লাইক ট্রাই টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার অ্যান্ড দেন গেট প্রেগনেন্ট। বাট প্রেগনেন্সি ইটসেলফ, প্রেগনেন্সির জন্য এই প্রেগনেন্সিতেই হয়তো নতুন করে প্রথমবারের মতো কারো ব্লাড প্রেশার দেখা দিতে পারে। সো ওটা স্টার্টিংয়ে ওটা হয় যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রেগনেন্সি ইটসেলফ কজেস দ্যাট, সেইটা পরে কমপ্লিকেটেড হয়ে যায় প্রি-এক্লাম্পসিয়া অ্যান্ড এক্লাম্পসিয়া হয়ে যায়। যখন এই শুধুমাত্র ব্লাড প্রেশার তখন আমরা বলি প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, বাট যখন ওইটা বডির আদার পার্টসকেও লাইক এফেক্ট করে, তখন ওটাকে বলি আমরা প্রোটিন লুজ করে কিডনি দিয়ে। তার সাথে সাথে কিছু কিছু মানে ওদের দেখা যায় সিমটমও দেখা যায়, যেমন ধরেন হেডেক হচ্ছে, পা ফুলে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, তারপরে ডান দিকে ব্যথা হচ্ছে পেটের উপরের সাইডে, চোখে ঝাপসা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সাইন্স অফ প্রি-এক্লাম্পসিয়া। তো ওরকম যদি কোনো কিছু হয়, অনেক সময় সবাই বলে যে ও নো ইটস অনলি প্রেগনেন্সি ইটসেলফের জন্য তোমার এরকম হচ্ছে, আসলে না, ইউ বেটার গেট চেকড বাই এ ডক্টর। সেটা একটা। এখন হচ্ছে এক্লাম্পসিয়া খুবই, আমরা যদি কন্ট্রোল করতে পারি প্রি-এক্লাম্পসিয়াটাকে অর ইভেন প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, তাহলে কিন্তু এক্লাম্পসিয়ার দিকে যাওয়ার কথা না। অ্যান্ড অলসো আপনি জানেন কি না, দেয়ার ওয়াজ একটা ট্রায়াল হয়েছিল ম্যাকপাই ট্রায়াল বলে, ওখানে ম্যাগনেসিয়াম সালফেট ইজ অ্যাকচুয়ালি বিগ রোল প্লেড করেছে। ইটস এ ভেরি চিপ মেডিকেশন অ্যান্ড ইটস রেডিলি অ্যাভেলেবল, অ্যান্ড বাংলাদেশে আমি শুনেছি এটা লাইক ইউ গেট দ্য হোল প্যাক হাউ টু ইউজ দ্যাট। সো এটা আমি যদি বলি একজন মা হিসেবে মার কী করার কথা অথবা মার ফ্যামিলির কী করার কথা, যখন ওনারা মনে করেন যে না ওনার এই সিমটমসগুলো আছে, যে হেডেক, তারপরে ফুলে যাচ্ছেন, শরীর ফুলে গেছে, ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, মানে চোখে ঝাপসা দেখতে পাচ্ছেন, কোনো একটা পেইন হচ্ছে, অর ইভেন যদি মনে করেন না আমি আসলে ভালো ফিল করছি না, কোনো স্পেসিফিক সিমটম স্টিল আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া টু অবস্টেট্রিশিয়ানকে দেখানো, কেন ইটস ভেরি কমনলি ডায়াগনোসড, ইজিলি ডায়াগনোসড অ্যান্ড ইজিলি ট্রিটেড। তো আমরা যদি ওইগুলা করতে পারি, ঠিক সময়ে যে ডাক্তারের পরামর্শ নিতে পারি, দেন উই ক্যান অ্যাভয়েড দিস কমপ্লিকেশন অফ pre-eclampsia and eclampsia. কেননা it affects the baby and the mom very seriously, but it's a very easily controllable disease. ডক্টর ইয়াসমিন, আমরা
কথা প্রসঙ্গে মিসক্যারেজ বা গর্ভপাতের প্রসঙ্গটি এসছে, যে অনেক সময় দেখা যায় যে আপনি একটু আগেও বলেছেন খুব আনন্দের একটি সংবাদ কিন্তু সেটা বিষাদে পরিণত হতে পারে যদি গর্ভপাত হয়ে যায়। এটি সাধারণত কেন হয় এবং কোনো বিশেষ গোষ্ঠী আছে কিনা যাদের ভেতরে এই ঝুঁকিটা একটু বেশি থাকে, এবং এটাকে প্রতিরোধ করার জন্য আসলে কি করা যেতে পারে? হ্যাঁ, যেটা আপনি বললেন যে ইটস এ ভেরি মানে খুবই সুখের সময় অথবা খুবই আনন্দের বার্তা যখন প্রেগনেন্সিতে পজিটিভ টেস্ট হয়, বাট আনফর্চুনেটলি সব প্রেগনেন্সি সাকসেসফুলি হয় না, ক্যারি করে না। সো যদি কারো এরকম হয়ে থাকে যে একবার মিসক্যারেজ হয়েছে, আচ্ছা, তাহলে কিন্তু ওনাদের নেক্সট টাইম প্রথম থেকে যখন ইভেন প্ল্যান করছে যে প্রেগনেন্সিটা, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত যে আমার এরকম আগে এরকম একটা মিসক্যারেজ হয়েছিল বা গর্ভপাত হয়েছিল। তাহলে কিন্তু কিছু টেস্ট করা যায় যে আসলে ওনাদের অনুকূল কোনো কিছু আছে কি না। আর যদি থাকেও, যেমন অনেকের থাকে যে রক্তে কোনো একটা সমস্যা আছে, এটাকে আমরা বলি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যে রক্ত জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি, যেটা আমাদের সোসাইটিতে তেমন কমন না, বাট বাইরে খুবই কমন। যেটা তখন স্ক্রিনিং টেস্ট করা হয়। তো একটা হচ্ছে কিছু ব্লাড টেস্ট করতে হবে, কিছু অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যান করাই, দেখি যে ইউটেরাস বা জরায়ুতের কোনো সমস্যা আছে কিনা। তো আমার উপদেশ হবে সবাইকে, যদি আপনার একটা মিসক্যারেজ হয়ে থাকে, ইয়েস আপনার রিস্ক একটু বেশি নেক্সট টাইমের জন্য, বাট ইটস নট দ্যাট আপনাকে হতাশ হয়ে যেতে হবে। ইটস বেটার টু কনসাল্ট এ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। তারা অনেক টেস্ট করতে পারেন, করে মানে বলতে পারবেন যে আপনার কোনো হাই রিস্ক কিনা আবার একটা মিসক্যারেজের জন্য। অনেক সময় একটা কারণ হতে পারে, ধরেন আপনার যদি হাই ব্লাড প্রেশার রিলেটেড কোনো কমপ্লিকেশন হয়ে থাকে আগে, সেটার জন্য সুবিধা হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাসপিরিন দেই, ইভেন হুইচ ইজ এ ভেরি লো কস্ট মেডিকেশন। যেটার সুবিধা হচ্ছে ইট উইল প্রিভেন্ট দিস হ্যাপেন এগেইন, অ্যান্ড দেন অলসো ইট প্রিভেন্টস দ্য হাই ব্লাড প্রেশার ডিজিজ অ্যাজ ওয়েল। অ্যান্ড প্লাসেন্টা, আপনি জানেন যে প্লাসেন্টা হচ্ছে যে ফুলটা যেটা সাপোর্ট করে প্রেগনেন্সিকে, সেটাকেও হেল্প করে, যে ইটস ফর গুড সার্কুলেশন সব কিছুর জন্য। আর বিভিন্ন কারণ আছে গর্ভপাতের। একটা যেটা আমি বললাম যে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকতে পারে, একটা হচ্ছে জরায়ুর কোনো সমস্যা থাকতে পারে, জরায়ুর যে মুখটা সেটা অনেক সময় মানে লুজ থাকতে পারে, ইনকম্পিটেন্ট বলি আমরা ওটাকে, সেটা হতে পারে। সো একমাত্র অ্যাডভাইস হবে, আপনার যদি একবার হয়ে থাকে, প্লিজ কনসাল্ট অ্যান অবস্টেট্রিশিয়ান বিফোর ইউ স্টার্ট প্ল্যানিং। আপনি প্ল্যান করার আগে যে প্রেগনেন্ট হবেন, আর যদি হয়েও যান সেকেন্ড টাইম, as early as possible you consult a doctor, obstetrician and gynecologist. I'm sure the success will be there, because we can start some medication, at least we can test করতে পারি অনেক কিছু। সেটাই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসমিন। আমরা যেই প্রসঙ্গে, যেমন জরায়ুর প্রসঙ্গটা আসলো, যে সেখানে যদি কোনো রকমের মেকানিক্যাল কোনো প্রবলেম থাকে অথবা ফিজিওলজিক্যাল যদি কোনো অসুবিধা থাকে, এই প্রসঙ্গে আরেকটি জটিলতার মধ্যে আমরা একটু আলাপ করে নিতে পারি। অনেক সময় একটপিক প্রেগনেন্সি বলে একটি ইংরেজিতে আমরা কথা বলি, কিন্তু বাংলায় সেটা হচ্ছে আসলে যেখানে বাচ্চাটা হওয়ার অ্যাটাচ থাকার কথা, যুক্ত থাকার কথা আমার মায়ের পেটে, সেখানে নাই, একটু অন্য জায়গায় আছে। এরকম যে ঘটনাগুলো ঘটে, সেটা থেকে আসলে তার প্রতিকারটা কেমন, এরকম যদি বুঝতে পারে একজন গাইনোকোলজিস্ট, আপনারা যখন বুঝতে পারেন, তখন মাকে কি ধরনের সাপোর্ট দেন এই ধরনের অসুবিধা থেকে উত্তরণের জন্য? হ্যাঁ, একটপিক প্রেগনেন্সি যদি কারো আগে হয়ে থাকে, তাহলে তার রিস্কটা বেশি আবার নেক্সট প্রেগনেন্সিতে হওয়ার জন্য। সো অ্যাজ এ গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, আমার অ্যাডভাইস হবে যে আপনি যখন প্রেগনেন্ট হবেন নেক্সট টাইম, in early pregnancy, as soon as possible, you should see an obstetrician and then ultrasound scan to confirm that the pregnancy uterus আছে নাকি আবার একটা ectopic pregnancy হয়েছে, because it can be very life threatening ectopic pregnancy. অনেক সময় pregnancy test is positive, ওনারা aware না যে এটা আসলে pregnancy is not in the uterus, is in the tube, অথবা যেখানে থাকার কথা না সেখানে। আর টিউবটা হচ্ছে খুব একটা ন্যারো, সরু জায়গা, ওখানে অ্যাকোমোডেট করতে পারে না প্রেগনেন্সিটা,
অ্যান্ড তখনই আস্তে আস্তে ব্যথা শুরু হয়, ব্লিডিং শুরু হয়, অ্যান্ড দেখা যায় যে রাপচার হয়ে গেল, মা কোলাপস করছে বা শকে চলে যাচ্ছে, অ্যান্ড ইট ক্যান বি লাইফ থ্রেটেনিং। সো অ্যাডভাইস হবে যে আপনি যদি প্রেগনেন্ট, আপনার যদি ব্যথা হচ্ছে পেটে অথবা আপনি কোনো ব্লিডিং হচ্ছে, প্লিজ কনসাল্ট এ ডক্টর ইমিডিয়েটলি, তাহলে ওনারা অ্যাটলিস্ট ডায়াগনোজ করতে পারবে আর্লি। ইট ক্যান বি ইয়েস, আবার যদি একটা প্রেগনেন্সি হয়, একটোপিক প্রেগনেন্সি হয়, সেটা হবে হতাশাব্যঞ্জক, বাট ইট ক্যান বি লাইফ সেভিং ফর দ্য মাদার। সো ইয়েস, আনফর্চুনেটলি ইটস এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, কিন্তু হতাশ না হলেও চলবে, বিকজ দেয়ার আর লটস অফ রেমেডিস নাও। যেমন অনেকের দেখা গেল একটোপিক প্রেগনেন্সির জন্য টিউবটা রিমুভ করা হয়েছে, ফেলে দিতে হয়েছে। আবার দেখা গেল আমার এরকম অনেক রোগী আছে যাদের আবারও আনফর্চুনেটলি আরেকটা প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি হয়েছে আরেকটা টিউবে। বাট যেহেতু এখন আমরা আইভিএফ ট্রিটমেন্ট ইয়েতে বদলতে, ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড দ্য টিউবস। অনেকে মনে করে আমার 2টা টিউবই চলে গেছে বা ফেলে দিতে হয়েছে, আমার এখন আর কোনো, আই ক্যান নেভার বি প্রেগনেন্ট। দ্যাটস নট অ্যাকচুয়ালি রাইট। উইথ আইভিএফ প্রেগনেন্সি ইউ ক্যান গেট প্রেগনেন্ট। আচ্ছা, এটি খুব চমৎকার একটি প্রসঙ্গ বলেছেন, কারণ যে সার্জিক্যাল যে ইন্টারভেনশন, অর্থাৎ মাকে বাঁচানোটা এখানে প্রথম দায়িত্ব একজন ডাক্তার হিসেবে এবং পরিবার হিসেবে সবারই সেটি প্রত্যাশা। সুতরাং সেটি করতে গিয়ে যখন টিউব যেটা আছে সেটি যদি সার্জারি করে সরিয়েও দিতে হয়, তারপরও আমরা যেটাকে টেস্ট টিউব যেটি বলি, আমাদের অনেক দর্শক হিসেবে জানেন, টেস্ট টিউব প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা প্রেগন্যান্ট হতে পারবেন এবং ওই টিউবের সেখানে প্রয়োজন নাই। সুতরাং যারা এরকম অবস্থার মধ্য দিয়েও গিয়েছেন তাদেরকেও আজকে আমরা একটি সুসংবাদটি দিতে পারি যে আপনাদের কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, অনেক অপশন আধুনিক চিকিৎসায় কিন্তু আপনাদের হাতে আছে। শুধু একটোপিক প্রেগন্যান্সি না, অনেক সময় এন্ডোমেট্রিওসিস একটা কন্ডিশন যেটা অ্যাফেক্ট করে টিউবসকে এবং পুরা পেলভিসকে, যেটাতে অনেকের সময় ডিফিকাল্টি টু গেট প্রেগনেন্ট। বাট অনেক সময় অ্যাজ এ সার্জন আমরা হচ্ছে গিয়ে ওই টিউবগুলো ড্যামেজ থাকলে উই রিমুভ দ্য টিউবস ফর এ সাকসেসফুল আইভিএফ প্রেগনেন্সি, অ্যান্ড ওই ড্যামেজ টিউবগুলো বরঞ্চ আইভিএফ এর সাকসেসকে কমিয়ে দেয়। সো অনেক সময় আমরা বলি যে ইটস অ্যাডভাইজেবল টু রিমুভ দ্য টিউবস টু হ্যাভ এ সাকসেসফুল আইভিএফ প্রেগনেন্সি। সো টিউব ফেলে দিলেই যে আপনার আর কোনো দিন বাচ্চা হবে না, দ্যাটস নট এনি মোর। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর রেহানা ইয়াসমিন। আমরা যেই কথাগুলো আলাপ করছি সেগুলো বেশিরভাগই যখন আমরা বলছি যে খুব হাই রিস্ক, যেটা আমরা প্রত্যাশা করি না এই ঘটনাগুলো ঘটুক, কিন্তু যখন ঘটে যায় তখনও যাতে আমরা আশা রাখতে পারি এবং চিকিৎসায় যেতে পারি সেটি নিয়ে কথা বলছি। কিন্তু এর বাইরেও যখন একজন মা প্রেগনেন্ট হন, বিশেষ করে প্রথমবারের মতো যারা প্রেগনেন্ট হন, গর্ভধারণ করেন, তাদের কিন্তু প্রত্যেকটা এক্সপেরিয়েন্সে কিন্তু তাদের জন্য নতুন, আগে তিনি কখনোই এটির মধ্য দিয়ে যান নাই, এবং প্রত্যেকটা সিমটমই তার কাছে কিন্তু ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। কারণ তিনি ভাবতে পারেন যে এটার কারণে কি বাচ্চা চলে যাবে, অথবা আমি কি অসুস্থ হয়ে যাচ্ছি বেশি। এইটা কিন্তু তাহলে ফিজিওলজির সাথে সাথে তার সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা সাইকোলজিক্যাল ইস্যু যেটা, সেটিও কিন্তু ভীষণভাবে সম্পর্কিত। এই দুটোর মধ্যে ব্যালেন্স কিভাবে খোঁজা যায়, আলোচনাটা আমরা শুরু করি, আমরা বিরতির পরে আরো বিস্তারিত জানবো। কিন্তু প্রথমে যদি আপনি দুটোর সংযোগ আমাদেরকে জানান, যে গর্ভাবস্থার সাধারণ মানসিকতার সাথে তার ফিজিওলজির সম্পর্কটা আসলে কেমন। সো প্রেগন্যান্সি, যখনই মানুষ ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছে বা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হচ্ছে, ইটস এ ভেরি গুড নিউজ, খুশির খবর। কিন্তু প্রেগন্যান্সি ইটসেলফ অলসো কজেস লিটল বিট বার্ডেন্স, যে অনেকের ধরেন স্পেশালি ফার্স্ট ট্রাইমাস্টার বলি আমরা, প্রথম ফার্স্ট থার্ডে যেটা হয় যে দেখা যায় খুবই বমি বমি লাগছে, খেতে পারছে না, মাথা ঘুরছে, অ্যান্ড অল দিস থিং। তো আগেকার যুগে সবাই বলতো যে ইটস পার্ট অফ দ্য প্রেগন্যান্সি, জাস্ট ক্যারি অন। বাট আমার মনে হয় সেটা না করে ওনারা যদি একজন অবস্টেট্রিশিয়ানকে দেখান বা ডাক্তারের সাথে যোগাযোগ করেন, they don't have to suffer, ওই বমি করছেন, খেতে পারছেন না, there are lots of medication আমরা দিতে পারি যেগুলো সেফ ইন প্রেগন্যান্সি। তারপরে ওই সময়টা হচ্ছে যে ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে আমরা উই ক্যান ডু লটস অফ টেস্ট। ধরেন কেউ, আমরা যদি কিছু বেসিক টেস্ট করি, ব্লাড টেস্ট, আমরা জানবো যে ওনাদের কি রক্তশূন্যতা আছে কিনা, কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, তাহলে ওনারা ওই প্রেগন্যান্সি স্টার্টেই দে ক্যান স্টার্ট টেকিং দ্যাট মাল্টিভিটামিনস। আর ওনারা অনেক সময় আমি যেটা বললাম, যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস ওর কোনো ডিজিজ থাকে, দে ক্যান বি স্ক্রিনড। সো সবার জন্য উপদেশ হবে যে যখন প্রেগনেন্ট হচ্ছেন,
I know it's a very exciting moment and it's very physiological যেটা চেঞ্জ হচ্ছে বা যেগুলো আপনি ফিল করছেন মাথা ঘোরা খেতে পারছেন না বাট স্টিল ইজ ভেরি অ্যাডভাইজেবল যে আপনি একজন অবস্টেট্রিশিয়ানের আন্ডারে মানে যান হ্যাঁ প্রেগনেন্সিটা চেক আপ করেন রেগুলার ওনাদের পরামর্শ নেন সো ইয়েস যদি আপনি কোনো কিছু সব কিছুই ভালো থাকে ইটস ভেরি গুড এক্সাইটিং ব্যাপার দেন ইউ ক্যান ক্যারি অন নর্মালি বাট টাইম মেবি ইউ ডোন্ট নিড টু আপনার অত বেশি অবস্টেট্রিশিয়ানকে দেখার দরকার নাই বাট বাই চান্স দ্যার ইজ সাম ডেফিসিয়েন্সি অথবা কোনো কিছু আমরা ডিটেক্ট করি কোনো ডিজিজ দেন ইউ নিড ক্লোজ অবজারভেশন ডাক্তার ইয়াসমিন আমরা কথা প্রসঙ্গে এনেছি যে গর্ভাবস্থায় কিন্তু মায়েদের মানসিক অবস্থা যেটি সেটিও নিশ্চয়ই তার ফিজিওলজিকে প্রভাবিত করে এবং এই বিষয়ে সর্বশেষ যেই অগ্রগতি গবেষণা যেটি সেটির আলোকে যদি আমাদেরকে জানান যে মানসিকভাবে একজন গর্ভধারণ করেছেন যে মা তাকে সুস্থ রাখার জন্য কি করা দরকার এবং বিশেষ করে এই সময় বিশেষ কোনো নতুন ঝুঁকি তৈরি হয় কিনা যেটি তাকে মানসিক স্বাস্থ্যে প্রভাবিত করতে পারে আমার একটা স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে পেরিনেটাল মেন্টাল হেলথ বলে আমি যেহেতু যুক্তরাজ্যে কাজ করি তো আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাটলিস্ট 1/5 অফ দ্য প্রেগনেন্সি গেটস অ্যাফেক্টেড বাই পেরিনেটাল মেন্টাল হেলথ এটা হতে পারে যে তাদের এক্সিস্টিং কোনো মেন্টাল হেলথ আছে সমস্যা আছে লাইক অ্যাংজাইটি ডিপ্রেশন সিজোফেনিয়া দেয়ার ক্যান বি লস অফ মেন্টাল হেলথ তারা এরকম হতে পারে যে কোনো মেডিসিন খাচ্ছেন তো শুরু করা উচিত হচ্ছে প্রি কনসেপশন টাইম থেকে যদি সে কোনো ডাক্তারের আন্ডারে অলরেডি থাকেন প্ল্যান করছেন প্রেগনেন্সি দেন শি শুড স্টার্ট কনসাল্টিং অথবা ওই ইভেন দ্যাট মানসিক রোগের চিকিৎসকই বলা উচিত যে আমি আসলে প্রেগনেন্সি প্ল্যান করছি যে আমি যে মেডিসিনগুলো খাচ্ছি is it going to be having any complication to the pregnancy itself তখন ওটা হচ্ছে প্রিকনসেপশন টাইম থেকে দে নিড টু স্টার্ট ডুইং দ্যাট তো অনেক সময় আমরা মডিফাই করি মেডিকেশনগুলো চেঞ্জ করি উইচ উইল বি লেস টেরাটোজেনিক আমরা বলি যেটা অ্যাফেক্ট করবে বাচ্চাকে তো আমরা ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি স্টার্ট এ নিউ মেডিকেশন উইচ উইল বি মোর সেফ ফর দ্য প্রেগনেন্সি সো এটা হচ্ছে এক গ্রুপ অফ মারা pregnancy itself যাদের কোনো mental health problem নাই that's pregnancy itself is not a increase করে না the riskটা but আপনি শুনেছেন কি না এটাকে বলে postnatal blue যে ডেলিভারি হওয়ার পরে কোনো মানুষের একটা জাস্ট হরমোনাল চেঞ্জের জন্যই they feel little bit more depressed আচ্ছা এটা very common but যেটা ওটা যদি exist করে এবং কন্টিনিউ করে then it's not good for the mom at all কেননা যে বাচ্চা হলো বাচ্চার সাথে মার একটা বন্ডিংয়ের ব্যাপার আছে কিন্তু মা যদি নিজেই স্ট্রাগল করে মানসিক সমস্যা নিয়ে তাহলে তো how she is going to look after the baby and it's quite risky এটা আমাদের ইংল্যান্ডের ইয়েতে প্রেক্ষাপটে আমি বলি যে there is a big portion of mom commit suicide or some complication happens like that এই জন্য আমাদের যেটা হচ্ছে যে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণভাবে নেই যখন তারা মিডওয়াইফকে দেখেন বা অবস্টেট্রিশিয়ানকে দেখেন তাদের যদি এরকম কোনো সিমটম থাকে যে উনি ফিল করছেন যে ঘুমাতে পারছেন না মনে হচ্ছে কখনো খেতে ইচ্ছা করছে না সেলফ নেগলেক্ট করছেন দ্যাট ক্যান বি এ সাইন দে স্টার্টেড সামথিং and কিন্তু সবকিছুরই রেমেডি আছে if we actually seek help especially postnatal blue যেটা বললাম আমি বাচ্চা হওয়ার পরে ওইটা almost everyone gets some sort of depression because of the hormonal changes but if it can be in severe form এবং এটা যদি prolong করে ওইটা আসলে মানে ট্রিটমেন্টের অধীনে আসা যাবে সেজন্য সিক অ্যাটেনশন টু দ্য ডক্টরস সো এটার জন্য আসলে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ফ্যামিলি মেম্বাররা ওনার হাজব্যান্ড বা ফ্যামিলি যদি দেখে যে আসলে ওনাকে মনে হচ্ছে খুবই বিষণ্ণ ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না ঠিকমতো বাচ্চাকে দেখাশোনা করছেন না দে শুডন্ট জাস্ট টেক ইট অ্যাজ লাইটলি ওইটার জন্য আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত
অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসমিন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দেশে প্রচুর যারা ইয়াং এখন উইমেন যারা আছে, যারা ভবিষ্যতে মা হবেন, তারা এবং একই সাথে যারা মা আগে হয়েছেন কিন্তু সামনেও আবার হবেন, এদের সবার জন্যই নিচে আপনার বেশ কিছু পরামর্শ আছে। আমরা সেগুলো একটু এখন শুনে নেব যে ভবিষ্যতে যারা মা হতে যাচ্ছেন তাদের জন্য আপনার কাছ থেকে তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য এগুলো ভালো রাখার জন্য কি পরামর্শ দেবেন? প্রেগনেন্সি ইটসেলফ ইজ বললাম যে এক্সাইটিং টাইম, খুবই সুখের বিষয় যে আমি প্রেগনেন্ট হয়েছি, একটা বাচ্চা আসবে, নতুন একজন ফ্যামিলি মেম্বার অ্যাড হবে। শুধু প্রেগনেন্ট মহিলা নিজে না, আই থিঙ্ক হোল ফ্যামিলি গেটস ভেরি এক্সাইটেড, বাট সবারই একটু কিছু করণীয় আছে প্রেগনেন্ট মহিলাকে দেখাশোনা করার জন্য। এখন আমি বলবো ইভেন ইন আওয়ার ভিলেজ লেভেল, গ্রামে গঞ্জেও there is access to maternal health. So প্রেগনেন্সির শুরুতেই কারো অধীনে থাকা, কারো কাছে যাওয়া, বেসিক they will start with some basic blood test করতে দিবে, যদি কারো অ্যানিমিয়া থাকে সেটা কারেক্ট করবে, কোনো আদার ডেফিসিয়েন্সি থাকলে সেটা কারেক্ট করবে। যেটা বললাম যে যাদের যদি কোনো স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে সেটার জন্য ডক্টর প্ল্যান করতে পারে যে আমি ব্লাড টেস্ট তোমাকে করাবো। তারপরে প্রেগনেন্সি, হাউ দ্য প্রেগনেন্সি ইজ অ্যাকচুয়ালি প্রোগ্রেসিং, সেজন্য রেগুলার আল্ট্রাসাউন্ড স্ক্যান করে গ্রোথ চেক করা। আর যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, প্রেগনেন্সির শুরুতেই আমরা যদি জানি প্রেগনেন্সি অ্যাকচুয়ালি ইনসাইড দ্য ইউটেরাস ইজ নট এক্টোপিক প্রেগনেন্সি, দ্যাট উইল বি ভেরি good thing because ectopic pregnancy is quite dangerous for the life of the mom. তো একটাই পরামর্শ হবে যে yes, pregnancy is a very common thing, it's but অনেকে মনে করতে পারেন কেন আমার ডাক্তার হবে, ইটস ফিজিওলজিক্যাল কন্ডিশন, আগের যুগে তো মাদের এরকম করতে হয়নি, বাট ইটস নট লাইক দ্যাট। আপনাদের একজনে কারো আন্ডারে থাকা উচিত বা সুপারভিশনে বা অবজারভেশনে। মেবি আপনি যদি খুবই লো রিস্ক প্রেগনেন্সি হন, আপনার সব কিছুই ঠিক আছে, then you don't need to see the obstetrician regularly, but at least you should be under somewhere, যেখানেই যা ফ্যাসিলিটি আছে ওখানে। বাংলাদেশে তো এখন গ্রামে গঞ্জে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন বা এনজিও, আমাদের কমিউনিটি হসপিটাল আছে, সো অ্যাট লিস্ট ইউ সিক আপ লাইক সুপারভিশন, বি আন্ডার সামওয়ান, কারো আন্ডারে থাকেন। অনেক ধন্যবাদ আবারও ডক্টর ইয়াসমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যুক্তরাজ্য থেকেও বাংলাদেশে যে আপনি যে যোগাযোগটা রেখেছেন, যে কাজগুলো করছেন, সেজন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। আমি মনে করি যে আমার যতটুকু বলেছি ওখান থেকে যদি কারো উপকার হয়, আই উইল বি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। নিশ্চয়ই নিশ্চয়ই আপা। শেষ করছি আজকের সুরক্ষায় প্রতিদিন। দর্শক, আমরা কথা বলছিলাম ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কারণ ও প্রতিকার নিয়ে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে গর্ভধারণের যে বিষয়টি, সেটি যিনি গর্ভধারণ করছেন যে মা, তার জন্য এবং তার পরিবারের জন্য ভীষণ আনন্দের এবং উত্তেজনার একটি বিষয়। কিন্তু আমরা যেই কথাটি বারবার বলেছি, আলোচনায় এসেছে এবং ডক্টর রেহানা ইয়াসমিন বারবার বলেছেন যে এই গর্ভধারণকালীন সময়ে অবশ্যই একজন ডাক্তারের অধীনে তাকে থাকতে হবে এবং যে কোনো সমস্যায় যাতে যত তাড়াতাড়ি সম্ভব পরামর্শ নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে শুরুর আনন্দটা শেষ পর্যন্ত হয়তো সফলতায় রূপ নেবে। আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সুরক্ষায় প্রতিদিনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।